আন্তর্জাতিক চর্চার বাইরে গিয়ে উল্টো পথে হাঁটছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ব্যবসা সফল হতে না পারার বড় কারণ অনভিজ্ঞ পর্ষদ। কূটনীতিতে নজিরবিহীন তৎপরতা, শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মানবে না, হুঁশিয়ারি নাহিদের। এবং সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্প খাতে বিপর্যয়, বন্ধের মুখে শত শত কলকারখানা, চট্টগ্রামে সিএনজি চালকদের বিক্ষোভ। স্বাগত রাতের বুলেটিনে। আমি রকিব আহমেদ তমাল এবং আমি কাজে আয়শা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পৃথিবীর সব দেশে এয়ারলাইন্স পরিচালনার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় অভিজ্ঞতাকে, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলছে ঠিক উল্টো পথে। সব রাজনৈতিক দলই নির্বাচনে ওয়াদা করে ক্ষমতায় গেলে বিমানকে পেশাদারির সাথে পরিচালনা করবে, কিন্তু সরকার গঠনের পরে সেই প্রতিশ্রুতি আর আলোর মুখ দেখে না। বরং বরাবরই বিমানের ব্যবস্থাপনার দায়িত্বে বসানো হয় অনভিজ্ঞদের। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা মনে করেন, শুধু দুর্নীতি নয়, বরং বিমানের ব্যবসা সফল হতে না পারার অন্যতম কারণ সংশ্লিষ্টদের অনভিজ্ঞতা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা। এই প্রতিষ্ঠানটির প্রতি প্রতিটি বাংলাদেশেরই আবেগ জড়িয়ে আছে, কারণ পৃথিবী জুড়ে এটি বাংলাদেশের পতাকা বহন করে বেড়ায়। কিন্তু বছরের পর বছর এই প্রতিষ্ঠানটি লোকসানে আছে। পরিচালনা পদ্ধতি নিয়েও আছে নানা প্রশ্ন। সরকার যায়, সরকার আসে, পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয় না, কারণ কোনো সরকারই বিমানকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। শেখ হাসিনার শাসনামলে এখানে একের পর এক আমলাকে নিয়োগ দেওয়া হতো, যারা হয়তো মৎস্য, পাট, ডাক বা নারী শিশু মন্ত্রণালয় থেকে এসে বিমান চালানোর দায়িত্বে বসতেন। আবার 6 থেকে 1.5 বছরের মধ্যে সেই পাটে কিংবা মাছে ফেরত যেতেন। বর্তমান সরকারও ঠিক আগের মতোই একই পথে হাঁটছে বলে মনে করেন অনেকে, কারণ এমন একজনকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার এভিয়েশন সেক্টরে কাজের কোনো অভিজ্ঞতা নেই। পৃথিবীতে হয়তো একমাত্র বাংলাদেশেই বারবার এই পদে এমন লোকদের নিয়োগ দেওয়া হয়, যাকে যোগদানের পর এভিয়েশনের অ আ ক খ শিখতে হয় তার নিচের পদের লোকদের কাছ থেকে। এভাবে কি কোনো এয়ারলাইন্স পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে? এই প্রশ্ন দশকের পর দশক ধরে চলছে, কিন্তু কোনো উত্তর মেলেনি। গত 7 এপ্রিল কাইজার সোহেল আহমেদকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। কাইজার সোহেল আহমেদ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে অবসর নেন। এরপর তিনি বাংলাদেশে গ্যাস উত্তোলনের কাজে নিয়োজিত আমেরিকান কোম্পানি শেভরনে প্রজেক্ট অ্যাসুরেন্স টিম লিড হিসেবে যোগদান করেন। সেখানেই তিনি কর্মরত ছিলেন। গ্যাস উত্তোলনের কোম্পানি থেকে এখন তিনি সরাসরি বিমান উড়াতে চলে এসেছেন। এখন চলুন বাংলাদেশ বিমানের বিভিন্ন পদে চাকরির যোগ্যতা কি হতে পারে, সেই লিখিত ম্যানুয়াল বা নীতিমালায় কি আছে সেটি দেখে আসি। বিমানের নিজস্ব জব স্পেসিফিকেশন ম্যানুয়ালে লেখা আছে, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে কোনো এয়ারলাইন্সের পরিচালক পদে কমপক্ষে 3 বছর সহ মোট 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু কাইজার আহমেদের সেই সব অভিজ্ঞতার কোনোটাই নেই। তিনি তার চাকরি জীবনে কখনোই কোনো বাণিজ্যিক এয়ারলাইন্সে চাকরি করেননি। এই ম্যানুয়ালের 3 নম্বরে বলা আছে, প্রধান নির্বাহীকে অন্য এয়ারলাইন্সের বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, উড়োজাহাজ লিজদানকারী প্রতিষ্ঠান ও এয়ারলাইন্সের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে দর কষাকষি করার যোগ্যতা থাকতে হবে। কোনো দিন কোনো এয়ারলাইন্সে কাজ না করা ব্যক্তি কি যথাযথ আত্মবিশ্বাসের সাথে এগুলো করতে পারবেন? এসব বিষয় নিয়ে কথা বলেছি এভিয়েশন সেক্টরে কয়েক দশক ধরে কাজ করা দুজন বিশেষজ্ঞের সাথে। We fly passenger. Military version like they fly aircraft. Here in a commercial airlines they fly passenger. So যখনই আমি কথাটা বলি, এই যে ফিলোসফিটা, এটা একটা ডিফারেন্ট ইস্যু। এখানে অনেক কিছু পার্সপেক্টিভ রয়ে গেছে, এটা বুঝতে হবে যে আমি একজন পাইলট
বা আমি একজন ইঞ্জিনিয়ার, আমি জানি ইঞ্জিনিয়ারিং কী, আমি জানি পাইলটিং কী, বাট এটাতে তো কমার্শিয়াল এয়ারলাইন্স চলে না। উনি হয়তো কর্পোরেট ব্যক্তিত্ব, কর্পোরেটে অনেক কাজ করেছেন অনেক দিনে, কিন্তু এয়ারলাইন্সেসটাকে ডিফারেন্ট ব্যাপার। এখানে অনেকগুলো কমপ্লেন্স আপনাকে মিট করতে হয়, এখানে লিজের মতন বিষয় ডিল করতে হয়, এখানে এয়ারক্রাফট প্রক্রিয়ার মতন বিষয় ডিল করতে হয়। সেই জায়গায় অবশ্যই যিনি চিফ এক্সিকিউটিভ তার একটা অভিজ্ঞতা থাকলে অনেক বেশি লাভ, অনেক বেশি নিয়ে যেতে পারে। এবং এই কারণে কিন্তু গত 54 বছর বা ৫-৫০ বছরে বিমান এগিয়ে যেতে পারেননি। শুধু সিইও বা ম্যানেজিং ডাইরেক্টর পজিশন না, মেজরিটি অফ দি কি পজিশনসগুলো যদি আমরা বিমানের চিন্তা করি, ডাইরেক্টর সেলস মার্কেটিং থেকে শুরু করে বা অন্যান্য আর যেসব ডাইরেক্টরেট আছে, বেশিরভাগই কিন্তু ওই সরকারি আমলা দ্বারা নিয়ন্ত্রিত আর কি। গত 54 বছরে বা 55 বছরে 47 জন ম্যানেজিং ডিরেক্টর বা সিইও এসছেন আর কি এই পদে আর কি। তো অ্যাভারেজ আমরা যদি দেখি যে একটা বিমানের ওই পজিশনে একজন 1 বছর 1.5 বছর, এমন আমরা দেখেছি যে মাত্র 3 মাসের জন্য একটা এমডি এসেছে। কমার্শিয়াল, আমি যেটা মনে করি যে একটা কমার্শিয়াল এয়ারলাইন শুড বি গিভেন দ্য চান্স টু রান লাইক এ কমার্শিয়াল অর্গানাইজেশন। এবার আসি এমডির পরে যিনি আছেন তার বিষয়ে। সৈয়দ মঈনুদ্দিন আহমেদকে বর্তমান সরকার ডিএমডি হিসেবে নিয়োগ দেয়। এই নিয়োগের আগে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে 2007 সালে স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন। তারপর কোনো এয়ারলাইন্সে কাজ করেননি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপরে আছে ডেপুটি ম্যানেজার, তারপর ম্যানেজার, এজিএম, ডিজিএম, জিএম এবং তারপরে হলো ডিরেক্টর। অর্থাৎ ডিরেক্টর পদের 5 ধাপের নিচের পদে থেকে তিনি স্বেচ্ছায় অবসরে গিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন। মাঝের 19 বছর এভিয়েশনের সাথে জড়িত না থেকেই তিনি সরাসরি ডিএমডি হয়ে গেছেন। এবার আসুন আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ করি। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানগুলোর প্রধান নির্বাহী কারা এবং তাদের কাজের অভিজ্ঞতা কতটুকু। আমাদের পাশের দেশ ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যিনি আছেন তার নাম ক্যাম্পবেল উইলসন। তিনি 27 বছর ধরে সিঙ্গাপুর এয়ারলাইন্স সহ পৃথিবীর বিভিন্ন এয়ারলাইন্সে কাজ করে এখন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এয়ার ইন্ডিয়ায় আছেন। এরপরে আসি মালয়েশিয়ান এয়ারলাইন্সে। সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আছেন ক্যাপ্টেন নাসিরুদ্দিন বাকের। তিনি চাকরি শুরু করেছিলেন মালয়েশিয়ান এয়ারলাইন্সে, এরপর বিভিন্ন পদে চাকরি করে 30 বছরের অভিজ্ঞতা সঞ্চয় শেষে এখন মালয়েশিয়ান এয়ারলাইন্সের সিইও হিসাবে আছেন। আমাদের পাশের ক্ষুদ্র একটি দেশ মালদ্বীপ, সেখানকার মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম আইয়াস, যার কাজের অভিজ্ঞতা এই এভিয়েশন সেক্টরে 16 বছরের। আর সিঙ্গাপুর এয়ারলাইন্সে যিনি প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন তার এভিয়েশনের পূর্ব অভিজ্ঞতা 35 বছরের। একটি এয়ারলাইন্স অভিজ্ঞতা দিয়ে যে কোথায় চলে যেতে পারে তার একটি তুলনামূলক বিশ্লেষণ করতে চাই এমিরেটসের সাথে। এই তুলনাটি আমরা করছি এই কারণে যে 1972 সালে বাংলাদেশ বিমান প্রতিষ্ঠা হওয়ার 13 বছর পরে 1985 সালে এমিরেটস এয়ারলাইন্স প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু তারা এখন বিশ্বের 1 নম্বর এয়ারলাইন্স হিসেবে স্বীকৃত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখন 21টি উড়োজাহাজ রয়েছে, আর অন্যদিকে এমিরেটসের রয়েছে 269টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 15টি দেশের 23টি শহরে কাজ করে। এমিরেটসের ফ্লাইট যায় 85টি দেশের 158টি শহরে। এটি তারা করতে পেরেছে তার অনেক কারণের একটি কারণ, তারা এটিকে শুধু ব্যবসা হিসেবেই দেখেছে। কারণ প্রথম থেকেই এমিরেটস 1 নম্বর হবার জন্য অভিজ্ঞতার সুযোগ দিয়েছে। তাদের ব্যবস্থাপনা পরিষদটি যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো সেখানে অভিজ্ঞতার দাম কতটা দেয়া হয়েছিল। স্যার টিম ক্লার্ক, তাকে এখন এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে অভিজ্ঞ এবং পায়োনিয়ার বলা হয়। তাকে 1985 সালে হেড অফ এয়ারলাইন্স প্ল্যানিং হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। 1985 সালে যোগ দেবার পর থেকে আজ পর্যন্ত তিনি এই এমিরেটসে আছেন এবং এখন তিনি প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট। প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও হিসেবে আছেন আদেল আহমেদ আল রেদা। তিনি এমিরেটসে
1988 সালে অপারেশনস টিমে যোগ দেন এবং 38 বছর পর প্রধান নির্বাহী কর্মকর্তা হয়েছেন। প্রতিটি রাজনৈতিক দলেরই নির্বাচনী অঙ্গীকার থাকে বিমানকে তারা পেশাদারিত্বের সাথে চালাতে চান, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা এমন সব লোকদের ব্যবস্থাপনা পর্ষদে নিয়োগ দেন যাদের যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা সবসময় প্রশ্নবিদ্ধ থাকে। বিগত সরকার ছিল আমলা নির্ভর, বর্তমান সরকার ঠিক আমলাদের হাতে না দিয়ে অনভিজ্ঞদের হাতে বিমানকে তুলে দিয়েছে। এসবের ফল হলো পুরো এয়ারলাইন্সের মধ্যেই এখন চলছে তুগলকি কাণ্ড। 18ই মে বিমানের মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রশিদকে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ দুদক তদন্ত করছিল। এই পদোন্নতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সেই চিঠি আবার প্রত্যাহার করে নেওয়া হয়। একই ব্যক্তিকে আবার পরদিন বরখাস্ত করা হয়। যেই ব্যক্তিকে পছন্দ করে একদিন আগে পদোন্নতি দিলেন, সেই একই ব্যক্তিকে আবার পরদিন বরখাস্ত করলেন। এটা কোন ধরনের প্রশাসনিক দক্ষতা? প্রশ্ন হলো, এ ধরনের অভিজ্ঞতাহীন ম্যানেজমেন্ট দিয়ে একটি বড় এয়ারলাইন্স গড়ার স্বপ্ন কি বাস্তবায়ন করা সম্ভব? পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা। এক সপ্তাহ ধরে নানা ধরনের তৎপরতা চলছে বাংলাদেশ ভারত কূটনৈতিক পর্যায়ে। দিল্লিতে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশের প্রতিক্রিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি উড়ে যাওয়া, পরদিনই নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠক এবং একই সময়ে ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধানের বাংলাদেশ সফর। সবকিছু মিলিয়ে ভেতরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাকে নজিরবিহীন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এসব তৎপরতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্রগুলো। গত এক সপ্তাহে ঢাকা দিল্লির সম্পর্কে কূটনৈতিক পর্যায়ে এমন কিছু ঘটনা ঘটেছে যাকে নজিরবিহীন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। 5 অগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্যের পর নজিরবিহীন ভাষায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ। ঢাকা দিল্লির সম্পর্ক যখন তীব্র বাক্যবাণে খাদের কিনারায়, সেই সময়ই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের কড়া প্রতিবাদের বিপরীতে ভারতীয় হাইকমিশনারের বক্তব্য ছিল খুবই ইতিবাচক। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সেই রাতেই দীনেশ ত্রিবেদী চলে যান ভারতে। পরদিনই তিনি দীর্ঘ বৈঠক করেন নরেন্দ্র মোদীর সাথে। তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে বাংলাদেশের বক্তব্য সরকারি চ্যানেলে না জানিয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে জানাতেই অবিশ্বাস্য দ্রুত সময়ের মধ্যে মোদীর সাথে দেখা করেন দীনেশ ত্রিবেদী। মোদী দীনেশের বৈঠকের বিষয়বস্তু না জানালেও সেই ছবি গণমাধ্যমে পাঠানো হয়। এসব বিষয়কেই নজিরবিহীন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমার জীবনে কখনো এই ধরনের ফটো দেখিনি যে একজন হাইকমিশনার গেছে তার নিজের দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, সেটা বড় করে ফটো উঠেছে। এটা পজিটিভও হতে পারে যে না, এটাও দেখাতে যাচ্ছে যে দেখো আসলেই ভারত চেষ্টা করছে। তবে মোদীর কী বার্তা নিয়ে দীনেশ ত্রিবেদী ঢাকা ফিরলেন তা নিয়ে এখনও কোনো বার্তা মেলেনি। শুধুই তারেক রহমানের সফর নাকি শেখ হাসিনা অথবা হাদি হত্যাকারী সহ অন্যান্যদের দেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে তাদের কাছে। প্রাসঙ্গিকভাবে ভারতের গোয়েন্দা প্রধান পরাগ জৈন বাংলাদেশ সফর করে কী বার্তা নিয়ে গেলেন সেটিও আলোচনার টেবিলে স্থান পাচ্ছে। যদিও ভারতের সংবাদ মাধ্যম বলছে অগাস্টের শেষেই হতে পারে তারেক রহমানের দিল্লি সফর। বিশ্লেষকরা বলছেন এই সফর হতে পারে ব্রিক্সকে উপলক্ষ করেই। নিউ ইয়র্কে দেখা হওয়ার আরেকটা সম্ভাবনা আছে। আপনি তো বারবার এগুলো পিছিয়ে দিতে পারবেন না বা এড়াতে পারবেন না। সেই হিসেবে প্রধানমন্ত্রী যদি, যেহেতু ব্রিক্স সম্মেলনটা সামনে চলে এসেছে, ব্রিক্স সম্মেলনের হয়তো একদিন আগে গেলেন, গিয়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক করলেন, তারপর ব্রিক্স সম্মেলনে অংশ নিলেন, এইরকম হলে এটা এখন অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। বাংলাদেশ এমনিতেই ব্রিক্সে যেতে চাচ্ছে, সেটা আরও সহজ হতে পারে, ওই চিন্তাটা থাকা দরকার। এদিকে ভারত সরকারের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে একেবারে নাকচ করে দেননি, আবার নিশ্চিতও করেননি। সকল দেশ সফরের ক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে। নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। অপরদিকে ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রধান
পরাগ জৈনের বাংলাদেশ সফর স্বাভাবিক হিসেবে বলা হলেও এটি নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। দুই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাভাবিক আসা যাওয়া হিসেবে ধরা হলেও পরাগ জৈনের সফরে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও আলোচিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। তাদের গোয়েন্দা সংস্থা প্রধানের ঢাকা সফর, এইটা যদিও সরকারের তরফ থেকে যতই বলা হোক যে এটা রুটিন সফর হোক যাই হোক, বাট নিশ্চিত যে এই বিষয়টা সেখানে আলোচিত হয়েছে, সেটাই স্বাভাবিক। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে নিজের দিকে টানতে ভারতের কৌশলগত অবস্থানও গুরুত্ব পাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এখানে অন্য রাষ্ট্র চাচ্ছে কিনা, অন্য দেশ খুশি হবে কিনা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর যাত্রাবাড়িতে এক জনসভায় তিনি বলেন, দিল্লি গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানলেও বাংলাদেশ সরকার তার যোগ্য জবাব দিতে পারেনি। নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কার, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং গ্যাস বিদ্যুতের সমাধান করতে না পারলে সরকারকে ক্ষমা চেয়ে বিদায় নিতে হবে। একই সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন, ওসমান হাদির খুনিদের ভারতে রেখেই প্রধানমন্ত্রী সে দেশ সফরে গেলে তা জুলাই অভ্যুত্থানের শহীদদের সঙ্গে গাদ্দারি হবে। সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। বছরের 6 মাসও হয় নাই, কিন্তু ছাত্র দলের, যুব দলের, বিএনপির অলরেডি চাঁদাবাজির মাধ্যমে 50 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়ে গেছে। সংস্কারের পরে এই নির্বাচনটা হলো, তাহলে আমরা দেশের জন্য সত্যিকার অর্থে দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম। সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছে শিল্প খাত। বিশেষ করে কুমিল্লা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার ঘন ঘন লোডশেডিং এবং গ্যাসের চাপ কম থাকায় বন্ধের মুখে শত শত কলকারখানা। ব্যাহত হচ্ছে কোল্ড স্টোরেজ, মৎস্য ও পোল্ট্রি শিল্পের উৎপাদনও। বিদ্যুতের অভাবে তীব্র গরমে দুর্বিষহ সাধারণ মানুষের জীবনও। রপ্তানি আয়ের মূল হাতিয়ার শিল্প কারখানাগুলোতে এখন কেবলই স্থবিরতা। নির্ধারিত সময় অর্ডার ডেলিভারি দেওয়া দূরের কথা, কারখানা চালু রাখতেই নাভিশ্বাস উঠছে উদ্যোক্তাদের। দিনরাতে গড়ে 4 থেকে 6 ঘন্টার লোডশেডিংয়ে থমকে গেছে নরসিংদীর টেক্সটাইল, ডাইং, স্পিনিং মিল, তাঁত শিল্প। ডিজেল চালিত বিকল্প শক্তিতে কোনো মতে কারখানা সচল রাখলেও তা বাড়তি খরচের চাপ তৈরি করছে। 3 ঘন্টাও থাকে না, 2 ঘন্টাও থাকে না, এমন নাইট ডিউটি পরে যে 4 ঘন্টায় কারেন্ট পাইনি আমরা 8 ঘন্টার মধ্যে। 10টা, 11টা, 12টার দিকে একটু আসে, আসার পরে দেখা যায় কিছু কাজে ধরার পরে আবার লাঞ্চের সময়, লাঞ্চের জায়গায় আইসে দেখা আবার বিদ্যুৎ নেই। কুমিল্লায় দিনে 8 থেকে 10 বার বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট হচ্ছে কারখানাগুলোর কাঁচামাল ও সংবেদনশীল যন্ত্রপাতি। নির্ধারিত সময় পণ্য সরবরাহ করতে না পেরে বড় ধরনের আর্থিক লোকসান ও ব্যয় হারানোর ঝুঁকিতে পড়েছে শিল্প মালিকরা। বিদ্যুৎ এবং গ্যাসের জন্য আমাদের উৎপাদন ভীষণভাবে ব্যাহত হচ্ছে। সব শ্রমিকেরা বসে রয়েছে, কাজ করতে পারতেছে না, আমরা বসে রয়েছি, মিসিং বন্ধ রয়েছে। কুমিল্লা বিসিকে 110 মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 80 মেগাওয়াট বিদ্যুৎ। শিল্প স্থাপনের যে জায়গাগুলো সুনির্দিষ্ট কিছু কিছু জায়গায় থাকলেও কিন্তু বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে এটা তৈরি করা আছে। যদি সুনির্দিষ্টভাবে থাকতো এটা যে দিস ইজ সিলেক্টেড এরিয়া ফর ইন্ডাস্ট্রি, তাহলে সেখানে আমি এক্সক্লুসিভ বলতে পারতাম। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের পোল্ট্রি খামারিরা। পরিস্থিতি সামাল দিতে জেনারেটর চালাচ্ছেন অনেক খামারি। এতে বেড়ে যাচ্ছে মুরগি ও ডিম উৎপাদনের খরচ। ঘন লোডশেডিংয়ের কারণে লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রান্তিক ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে জেনারেটর ও বিকল্প বিদ্যুতের অভাব এবং গরম রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতি 10 মিনিট অন্তর অন্তর কারেন্ট চলে যায়, আর 10 মিনিট পরে গেলে এটা আবার কখনো সেটা কোনো এরটা নাই। নীলফামারী, দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, বরিশালেও শহর থেকে শুরু করে গ্রাম কোথাও মিলছে না স্বস্তি। দিনে রাতে দফায় দফায় বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বয়স্ক ও শিশুরা।
আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক। চট্টগ্রামে ফিলিং স্টেশন থেকে গ্যাস না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি অটোরিকশার চালকরা। নগরীর ১৬ শহর এলাকায় কয়েকশো চালক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অবরোধের কারণে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সকাল থেকেই ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক থেকে সরিয়ে দেন। বিক্ষোভকারীরা বলছেন ২৪ ঘন্টার বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে সে বিষয়েও স্টেশন কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু বলতে পারছে না। গতকালকে রাত ১১টা বাজে সিরিয়াল দিয়েছি রহমাননগর মোগর থেকে। সিরিয়াল দিয়ে আমরা সারা রাত্র লাইনে আসছি। আমরা রাত্রে ১টা বাজে এরা ফুল পাম্পে সিরিয়ালে মানে গ্যাস আছে লাইনে, এরা আমাদেরকে গ্যাস দিচ্ছে না। ড্রাইভারের সাথে খারাপ রাব ব্যবহার করে বেলাইনে গাড়ি করলে ২০০ টাকা করে গ্যাস নিয়ে ওদেরকে গ্যাস দেয়, কিন্তু লাইনের গাড়ি গ্যাস দিচ্ছে না। এখন পর্যন্ত আমরা গ্যাস পাইনি। এখন কারেন্টের সমস্যার জন্য এখন আবার দাঁড়ায় আছে। জেনারেটর থাকা সত্ত্বেও জেনারেটর চালু করতেছে না। সারা রাত অর্গুমও ছিলাম আর না খেয়েও আসি, আর এইভাবে সিরিয়ালে দাঁড়িয়ে আছি আর কি। প্রায় এখন 12 ঘন্টা হয়ে গেছে আমাদের সিরিয়াল দেওয়া। গ্যারেজে গেলে আমাদের ইনকাম কম নাই, ইনকাম পুরো দিতে হবে, নাহলে চাবে দিয়ে ফেলো। তো আমরা কোথায় যাবো বলেন? রাতের বুলেটিনের সময় হলো একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ১ বছরের মধ্যে স্থানীয় সরকারের 5 নির্বাচন, খরচ হবে ৬,০০০ কোটি টাকা। বাজেটে বরাদ্দ আছে জানালেন প্রতিমন্ত্রী। আবারও স্বাগত রাতের বুলেটিনে। আইনগতভাবে রাষ্ট্রপতির শপথের আগে দলীয় বা সরকারের পদ ছাড়ার বাধ্যবাধকতা নেই। সম্পূর্ণ নৈতিক কারণে বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। রিজভী জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। সারা দেশে দলীয় কার্যালয়ে এবং মসজিদে এ আয়োজন করা হবে। বলেন, শনিবার ১৫ই অগস্ট বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবে। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয় সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য, সে লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও হয়তো 19-20 হতে পারে। চলতি অর্থ বছরের মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, শহরের ময়লার ভাগার স্থানান্তর এবং রাধানগর মহাজিরাবাদ সড়কের কাজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। এ সময় নির্বাচনে প্রায় 5.5 থেকে 6,000 কোটি টাকার প্রয়োজন হবে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, সংসদে 2026-27 অর্থ বছরের যে বাজেটটি অনুমোদন হয়েছে সেই বাজেটের মধ্যে এই অর্থ সংকুলন করা আছে। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলের উন্নয়নে 1,000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সরকারি কোনো খাত জায়গায় নিরাপদ, যেখানে পরিবেশের ক্ষতি হবে না, এরকম জায়গাতে আমরা এই ল্যান্ডফিল বলেন বা ময়লার ভাগারের স্থান বলেন, আমরা সেখানে নিয়ে যাব এবং সেখানে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব, যার মাধ্যমে এই ময়লাকে আমরা অর্থনীতিতে রূপান্তরিত করে জৈব সার বা অন্য কাজে যাতে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। সহিংসতা বা মারামারির ঘটনায় ইসলামী ছাত্র শিবির কখনো আগে আক্রমণ করেনি, বরং বারবার আক্রান্ত হয়েছে, এমন অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে মহানগর জামায়াতের সম্মেলনে পরওয়ার আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ছত্রছায়ায় সহিংসতা হচ্ছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও প্রশাসনের দলীয়করণেও অভিযোগ তোলেন তিনি। তার দাবি, গুরুত্বপূর্ণ সরকারি পদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিয়ে প্রশাসনিক বিধিমালা উপেক্ষা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে। বিরোধী দলের এমপি, সংসদ সদস্য যারা যেখানে যাচ্ছে, হাসপাতাল দেখতে যাচ্ছে, কোন একটা রাস্তা দেখতে যাচ্ছে, সেখানে বিএনপির লোকেরা এসে মব সৃষ্টি করছে। আপনি তদন্ত করেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যে কয়টা জায়গায় মারামারি হয়েছে কোন জায়গায় শিবির আক্রমণ করে নাই, শিবির আক্রান্ত হয়েছে।
রাজধানীর বাজারে চড়া মাছ ও পেঁয়াজের দাম। সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহের ব্যবধানে বড় মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। বেশিরভাগ সবজির দাম আগের সপ্তাহের চেয়ে কমলেও বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। বাজারের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কয়েকটি বাজারে গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কমেছে। গত সপ্তাহে 280 টাকা কেজির কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকায়, করলা 140 থেকে কমে 100 টাকা, আর পটল ও ঢেঁড়স 100 টাকা থেকে নেমে এসেছে 60 থেকে 80 টাকায়। বেগুন ও বরবটি মিলছে 100 থেকে 120 টাকায়। কমার কারণ হচ্ছে সব জিনিস একটু আমদানি হইতেছে, যেরকম সিমটা আমদানি হইতেছে, সিম গ্যাসের সাথে 300 টাকা কেজি, আজকে 200 টাকা কেজি। এই সপ্তাহ গ্যাসের সপ্তাহ থেকে সবজির দাম অনেক কম, প্রত্যেক সবজি কেজিতে 20 টাকা 30 টাকা কমছে। শসা ছিল আপনার আরো কমে যাবো, ঠিক মধ্যে 2 সপ্তাহ আগে একটু বেশি ছিল। সরবরাহ স্বাভাবিক হয় সবজির দাম কমেছে বলে দাবি করলেন বিক্রেতারা। ধরাছোঁয়ার বাইরে, সোজা কথা, ধরাছোঁয়ার বাইরে 100 টাকার নিচে কোনো সবজি নাই। দাম তো আসলে অনেক চড়া, আমাদের জন্যই কষ্টসাধ্য হয়ে যায়। দাম তো টোটালি বেশি হয়ে আসছে আর কি, তাই না? এটা তো কমে নেওয়ার হয়তো কিছু, যখন সবজি সাপ্লাই ব্যাচ থাকে তখন কিছুটা কম হয়, এই পর্যন্ত আর কি। তবে দাম বেড়েছে কয়েকটি সবজিতে। টমেটোর দাম 120 থেকে বেড়ে হয়েছে 140 টাকা, পেঁয়াজও 60 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মাংসের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে, কিন্তু মাছের বাজার এখন বেশ চড়া। বিক্রেতারা বলছেন বন্যায় মাছের খামার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এ কারণেই দাম বেড়েছে। মাছের বাজারের দাম একটু বেশি, গত সপ্তাহ চাইতে এই সপ্তাহে প্রতি কেজিতে 50 থেকে 100 টাকা বাড়। পানির কারণে মাছ ধরা পড়ে না, মাছ কম। ক্রেতারা বলছেন প্রতিদিনের বাজারে হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। প্রশাসনে দুর্নীতি রুখতে এবং গতিশীলতা আনতে এক স্থানে কোনো কর্মকর্তাকে 3 বছরের বেশি রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, একই স্থানে দীর্ঘদিন থাকলে সিন্ডিকেট ও অনিয়ম তৈরি হয়। রাতারাতি দুর্নীতি বন্ধ না হলেও এ ধরনের পদক্ষেপে শৃঙ্খলা ফিরবে। একই সঙ্গে প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তি দূর করা, বিদেশে দক্ষ জনশক্তির জন্য নতুন বাজার তৈরি এবং তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার তাগিদ দেন প্রতিমন্ত্রী। কিন্তু অনেকে যে তদবির করে দেখবেন 5-7 বছর এক জায়গায় থাকে। আমার মতে যে 3 বছরের বেশি কোনো স্টেশনে থাকা উচিত না, কাউকে ওই পদে রাখা উচিত না। তাহলে এটা গতিশীল থাকবে, আর যখনই এর বেশি থাকবে তখনই ওখানে সে একটা আস্তানা গড়ে তুলবে, যেটা সমস্যা তৈরি করবে অনেক। চট্টগ্রাম বন্দরের জলসেবায় 2টি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে, তবে কী ধরনের ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি কেউ। শুক্রবার সকালে বহিনঙ্গরে মোটর ট্যাঙ্কার সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সানশাইনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জাহাজ দুটি কী ধরনের ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ, তবে জাহাজটি উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তার জন্য নৌবাহিনীর 2টি জাহাজ ও সোয়াজের একটি বোট নিয়োজিত রাখা হয়েছে। দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়নে রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে, এমন মত নগর বিশেষজ্ঞদের। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সবার জন্য বসবাসযোগ্য ও নিরাপদ ঢাকা শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, দুর্বল ভবন, যানজট ও সমন্বয়হীনতা নগরবাসীকে মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। অফার করতে না পারে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন সহ 6 দফা দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। শ্রমিক নেতারা অভিযোগ করেন, সংশোধিত শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ড 3 বছর পর পর পুনর্গঠন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। দেশের 18 কোটি মানুষের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। দুপুরে নাটোরের সিংড়া উপজেলা অডিটোরিয়ামে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনুষ্ঠানে নাটোর 3 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুসহ অনেকে উপস্থিত ছিলেন। সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য বর্তমান সরকার দিনরাত কাজ স্কুলে স্কাউট ও ক্যাম্পেইনের ব্যবস্থা করে দিবে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাওয়াগুলো পূরণ করার কথা জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে রাজধানীর ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে কাব হলিডে প্রোগ্রামের আয়োজন করে বাংলাদেশ স্কাউট। মোট 235টি স্কুলের প্রায় 1700 শিক্ষার্থী নিয়ে এই আয়োজন করা হয়।
রাতের বুলেটিনে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। আফগানিস্তানে ক্ষমতা দখলের 5 বছর পর ভারতের মাটিতে প্রকাশ্যে বিজয় দিবস করতে যাচ্ছে তালেবান। দিল্লির গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি। আরও একবার স্বাগত রাতের বুলেটিনে। ভারতের মাটিতে 17 আগস্ট প্রকাশ্যে নিজেদের বিজয় দিবস পালন করতে যাচ্ছে তালেবান। এর আগে দিল্লির গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এদিকে ভারতের সাথে তালেবানের সখ্যতা যখন বাড়ছে, তখন ভারত উপমহাদেশে শাখা বিস্তৃত করছে জঙ্গি সংগঠন আল কায়দা। বাংলাদেশেও সেল গঠনের চেষ্টা করছে তারা, জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ভারতের স্বাধীনতা দিবসের দুদিন পর 17 আগস্ট দিল্লির মাটিতে প্রথমবারের মতো নিজেদের বিজয় দিবসের 5 বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসে হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। অংশ নেবেন ভারতের প্রতিনিধিরাও। দিল্লিতে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ক জোরদারই ইঙ্গিত বহন করছে। ভারতের সাথে তালেবানের যখন ঘনিষ্ঠতা বাড়ছে, তখন জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তালেবানের ছত্রছায়ায় আল কায়দা আফগানিস্তানে তাদের নেটওয়ার্ক এবং কার্যক্রম পুনর্গঠন করছেন। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আল কায়দার সাথে তাদের দীর্ঘদিনের আদর্শিক এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর আর সুসংগত হচ্ছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন এবং গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। গত 10 আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মনিটরিং টিম জানায়, সম্প্রতি বেশ তৎপর জঙ্গি সংগঠন আল কায়দার ভারত উপমহাদেশ শাখা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল কায়দা ভারত উপমহাদেশে একটি বিক্ষিপ্ত গ্রুপ থেকে একটি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীতে রূপ নিচ্ছে। এর জন্য তারা বিভিন্ন জায়গায় লজিস্টিক এবং অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলছে। এমনকি বাংলাদেশেও সেল গঠনের চেষ্টা করছে তারা, জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তথ্য বলছে, গত বছরের 25 নভেম্বর ভারতের নয়াদিল্লির লালকেল্লায় যে গাড়ি বোমা হামলা হয়, সেটি চালায় আল কায়দার ভারত উপমহাদেশ শাখা। এবারও দেশটির স্বাধীনতা দিবসের আগের দিন দিল্লিতে বোমা হামলার হুমকির খবর দিচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। দিল্লির হাইকোর্ট এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার এই হুমকি আসে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার শুল্ক বিধিনিষেধ এড়াতে পণ্য রপ্তানিতে চায়না 40টির বেশি দেশের সহায়তা নিচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম নামের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের নাম। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, মেক্সিকো, কানাডার মতো দেশগুলোর নামও। আমেরিকার কম শুল্ক আরোপ করা দেশগুলোর সাহায্যে চায়না নিজের ওপর থাকা ওয়াশিংটনের শুল্ক বিধিনিষেধ এড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম নামের প্রতিবেদনে বেইজিংকে সহায়তায় বাংলাদেশ সহ 40টি দেশ ও জোটের নাম উঠে এসেছে। হোয়াইট হাউস জানিয়েছে, চূড়ান্ত গন্তব্যে পাঠানোর আগে চায়না নিজেদের পণ্য তৃতীয় আরেকটি দেশে পাঠায়। এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। পরে পণ্যগুলোর উৎস গোপন রেখে রপ্তানি করা হয় সেগুলো। এই প্রক্রিয়ায় আমেরিকার আমদানি শুল্ক কম থাকা দেশগুলোকে ব্যবহার করে বেইজিং। বেইজিংয়ের এই ছায়া রপ্তানি প্রক্রিয়ায় থাকা দেশগুলোকে 3টি ভাগে ভাগ করেছে আমেরিকা। তালিকার প্রথম স্তরে কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, ইসরায়েলের মতো দেশ ও জোট রয়েছে। দ্বিতীয় স্তরে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুর্কি, থাইল্যান্ডের নাম। তৃতীয় ও শেষ স্তরে থাকা চায়নার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া দেশগুলোর মধ্যে উঠে এসেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরক্কো, মিয়ানমার সহ আরও বেশ কয়েকটি দেশের নাম। এসব কারণে নাগরিকরা চাকরি এবং দেশটি বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা হারাচ্ছে বলে অভিযোগ করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নেভারো। যদিও এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি চায়না বা হোয়াইট হাউসের প্রতিবেদনের নাম থাকা দেশগুলো। তবে বাণিজ্য যুদ্ধে কেউই জয় পাবে না এবং চায়নার ওপর আমেরিকার শুল্কের বিরোধিতার কথা জানায় বেইজিং। আগামী মাসে হোয়াইট হাউসে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের কথা রয়েছে। তবে এর আগে পাল্টাপাল্টি একের পর এক বিধিনিষেধের ঘোষণা দিচ্ছে দেশ দুটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।